হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজ থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির 6ঠ পর্ব। হঠাৎ রানাকে লক্ষ্য করে ডাইভ দিল ছোকরা। ধাক্কাটা খাওয়ার আগে সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি মারল রানা ওর চিবুকে। পর মুহূর্তে দুজনেই ছিটকে গিয়ে পড়ল দেয়ালের গায়ে। দুই হাতে সমানে ঘুষি চালিয়ে ছোকরার থ্যাতলানো মুখটা আরও ক্ষতবিক্ষত করে তুলল রানা। গোটা দুয়েক মারল তলপেট বরাবর। পিছিয়ে গেল ছোকরা। তলপেটে খাওয়া ঘুষিগুলো নরম করে এনেছে তাকে। চোখ দুটো বিস্ফারিত হয়ে গেছে এখন। বুঝতে পেরেছে অত সহজ হবে না রানাকে কাবু করা। লাফ দিয়ে আবার ওর উপর পড়তে গিয়েও ছিটকে সরে গেল রানা। ছোকরার হাতে চকচকে ছুরিটা দেখতে পেয়েছে সে। হাঁপুড়ের মতো হাঁপাচ্ছে দুজন। এটাই শেষ সুযোগ বুঝতে পেরে তার সমস্ত শক্তি একত্রিত করার চেষ্টা করছে ছোকরা। মুখ দেখে তাকে আর চেনার জো নেই। ক্ষতগুলো জোড়া লাগাতে গোটা 10 সেলাই তো লাগবেই। কিন্তু তবু সে দমেনি। এখনও সে ভয়ঙ্কর। তার চোখে খুনের নেশা আর হাতে ধারালো ছুরি দেখে আবার একটা ঢোক গিলল রানা। এত ভয়ঙ্কর লোক সে জীবনেও দেখেনি। প্রাকৃতিক দুর্যোগের মতো দুর্বার, দুর্দম। পিছিয়ে আসতে শুরু করল ও। বিভৎস মুখটা ভ্যাংচানোর ভঙ্গিতে বিকৃত করে তাকিয়ে আছে রানার দিকে। ধীরে ধীরে সামনে বাড়তে শুরু করল ছোকরা। রানার একটা কাঁধ পিছনের দেয়াল স্পর্শ করল। দ্রুত একটা ঝটকায় গায়ের কোট খুলে ফেলে বাহাতের চারিদিকে সেটা জড়িয়ে নিল ও। ফনা তোলা সাপের ছোবল মারার গতিতে ওর দিকে ছুটে এলো ছুরি। আঘাতটা বাঁ হাতে প্যাডে নিল রানা। সেই সাথে ডান হাতে কায়দা মতো একটা ঘুষি ঝাড়ল তার চোয়ালে। করাত শব্দে ঘাড়ের সব কটা হাড় ফুটল ঘুষিটার প্রচণ্ড আঘাতে। ঢলমল করে উঠল ছোকরা। পিছিয়ে যেতে চেষ্টা করেও পারল না। হাঁটু ভেঙে পড়ে গেল কার্পেটের উপর। ছুরিটা আগেই খসে গেছে হাত থেকে। জুতোর ডগা দিয়ে টোকা দিল রানা। ঘরের শেষ প্রান্তে চলে গেল সেটা। পিছিয়ে এসে দেয়ালের গায়ে হেলান দিল রানা। হাঁপাচ্ছে। দ্রুত উঁচু নিচু হচ্ছে চওড়া বুক। অসহায় শিশুর মতো দুর্বল লাগছে নিজেকে ওর। মনে হলো শরীরে আর কোনো শক্তি নেই। আচমকা দড়াম করে খুলে গেল ঘরের দরজা। ঝড়ের গতিতে ভিতরে ঢুকল দুজন পুলিশ সাব ইন্সপেক্টর। দুজনের হাতেই পিস্তল। ঠিক এই সময় মেঝেতে একটা গড়ান দিল ছোকরা। হাঁটু ভেঙে নিজের পিস্তলের উপর পড়ে গিয়েছিল সে। পিস্তলটা চলে এসেছে এখন তার হাতে। সব শেষ হয়ে গেছে বুঝতে পেরেও প্রতিশ্রুতি রক্ষার শেষ চেষ্টা করল সে। পিস্তল ধরা হাতটা তুলেই অন্ধের মতো রানার দিকে গুলি করল সে। ঠিক কানের পাশে দেয়ালে এসে লাগলো গুলি। পুলিশদের একজন গুলি করল। চিৎকার করে বারণ করল রানা, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ছেলেটা আবার ওকে লক্ষ্য করে গুলি করতে যাচ্ছে, এমনি সময় মারা গেল সে। ওকে ফলো করে এসেছিলাম আমরা। 3টে মার্ডার কেসের পলাতক আসামি। এগিয়ে এসে রানার সামনে দাঁড়ালো একজন সাব ইন্সপেক্টর। আপনার ফ্ল্যাটে ঢুকতে দেখে ভেবেছিলাম আপনারা বোধহয় বন্ধু, কিন্তু ধস্তাধস্তির আওয়াজ শুনে বুঝলাম। অধ্যায় 6। সামনের বোর্ডে নো স্মোকিং সাইনটা জ্বলে উঠল। একটু ঝুঁকে জানালা পথে বাইরে তাকালো রানার পাশের সিটের আরোহী। বিশাল দেহি না হলেও লোকটা বেশ মোটাসোটা। মাথায় তেল চকচকে টাক। বড় সাইজের ঘামের ফোঁটা বিজবিজ করছে সেখানে। গা দুলিয়ে অদ্ভুত এক স্থূল ভঙ্গিতে হাসল সে। বলল, কি মজা, এই তো আমরা পৌঁছে গেলাম হংকং। কিন্তু রানা উকিঝুঁকি দিয়েও জানালা পথে বাইরে তাকাবার কোনো সুযোগ পেল না। লোকটার মোটা ঘাড় ওর দৃষ্টিপথকে আড়াল করে রেখেছে। নিজের বেল্ট বেঁধে নিল রানা। দেখা দেখি লোকটাও দ্রুত হাতে সারল কাজটা। এই সুযোগে তার ঘাড়ের উপর দিয়ে তাকালো রানা। জানালার বাইরে নীল সাগর আর সবুজ সবুজ পাহাড়ের মাথা। চিকচিক করছে সূর্যের আলো লেগে।
সাগরে কিছু পাল তোলা সাম্পানও ভাসছে। পাশের আরোহী ব্যাংকক থেকে প্লেনে উঠেছে। প্লেন রানওয়েতে থামতেই নিজের ব্যাগেজ নিয়ে উঠে দাঁড়ালো। নিশ্চয়ই পেনিনসুলা হোটেলে উঠেছেন আপনি? না, সংক্ষেপে জবাব দিল রানা। কেন? কাউলুন অত্যন্ত চমৎকার জায়গা, সেরা হোটেল, সেরা মার্কেটিং সেন্টার, আড়ম্বর জৌলুস সবই তো আছে। ও, আপনি বুঝি ব্যবসায়িক কাজে এসেছেন? হ্যাঁ। লোকটা একটু বেজার হলো বোধহয়। আর কোনো প্রশ্ন না করে দরজার দিকে এগুলো। একটু সময় নিল রানা। প্লেন যখন একেবারে খালি হয়ে এসেছে এই সময় সিঁড়ি বেয়ে নেমে এলো ও। কাস্টমসের ঝামেলা মিটতে তেমন দেরি হলো না। এয়ারপোর্টের ভিড়, ব্যস্ততা আর কোলাহল মুখর এলাকায় চলে এলো ও। পাশের সিটের আরোহী লোকটাকে দেখা গেল এখানে। একটা হোটেলের মাইক্রোবাসে উঠছে। রানাকে দেখে একগাল হেসে হাত নাড়ল। 10-12 জন রিকশাওয়ালা ছেঁকে ধরল রানাকে। সবাই একযোগে ডাকছে ওকে। চেহারায় ও কণ্ঠে রাজ্যের অনুনয় বিনয়। কিভাবে উদ্ধার পাওয়া যায় ভাবছে রানা। এই সময় ওর সামনে এসে দাঁড়ালো সুদর্শন, স্বাস্থ্যবান, সুবেশ একজন চীনা। লোকটা একটু বেটে, চেহারায় মার্জিত ভদ্রতার ছাপ। একটু ঝুঁকে চীনা রীতিতে অভিবাদন করল সে। কিছু যদি মনে না করেন, আমি বোধহয় আপনাকে সাহায্য করতে পারি। আপনার ট্যাক্সি লাগবে? ওয়ানচাই যাব, বলল রানা। হোটেল কসমোপলিটনে। লোকটাকে বেশ একটু অবাক হতে দেখল রানা। ওয়ানচাই? ওটা তো দ্বীপের উপর, বলল সে। তার মানে ট্যাক্সি নিয়ে ফেরিঘাটে যেতে হবে আপনাকে? ওখান থেকে যে কোনো মাঝিকে বললেই সে আপনাকে নৌকো করে ওয়ানচাই পৌঁছে দেবে। দ্বীপের ফেরিঘাটের উল্টো দিকেই হোটেল কসমোপলিটন। ধন্যবাদ। ড্রাইভাররা ইংরেজি বোঝে তো? কাজ চালাবার মতো বোঝে। ইঙ্গিতে একটা ট্যাক্সি ড্রাইভারকে আসতে বলল লোকটা। প্রায় সাথে সাথে ওদের সামনে একটা ট্যাক্সি এসে থামল। ড্রাইভারকে দেখিয়ে আবার বলল সে, উঠে পড়ুন, এই আপনাকে ফেরিঘাটে পৌঁছে দেবে। 1 হংকং ডলার ভাড়া। হাসল লোকটা। প্রায় সবগুলো দাঁত সোনার। জানেন তো, 6 হংকং ডলারে 1 মার্কিন ডলার। মাথা ঝাঁকিয়ে ট্যাক্সির দিকে এগুলো রানা। পিছন থেকে দ্রুত রানার পাশে চলে এলো লোকটা। শান্ত বিনয়ের সাথে বলল, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। চোখে মুখে অপ্রতিভ একটা ভাব দেখা গেল। হোটেল কসমোপলিটনে বিদেশি কোনো লোক সাধারণত উঠেন না। হোটেল হিলটন, ইন্টারকন। ধন্যবাদ, বলল রানা। কিন্তু আমি ঠিক করেছি কসমোপলিটনেই উঠব। ও আচ্ছা, আশা করি নাক গলালাম বলে কিছু মনে করেননি। পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে রানার দিকে বাড়িয়ে দিল সে। আমি একজন গাইড, বিদেশি ট্যুরিস্টদের সাহায্য করি। কার্ডে আমার ফোন নাম্বার আছে। যদি প্রয়োজন মনে করেন ডায়াল করলেই চলে আসবো আমি। কার্ডটা নিল রানা। রিস্টওয়াচের চেইনের তলায় গুজে রাখল সেটা। ঠিক আছে। আবার ঝুঁকে অভিবাদন জানালো লোকটা। কয়েক পা পিছিয়ে গিয়ে ঘুরে দাঁড়ালো। দ্রুত হারিয়ে গেল ভিড়ের মধ্যে। একটা সিগারেট ধরিয়ে কী যেন চিন্তা করল রানা। তারপর উঠে পড়ল ট্যাক্সিতে। উপদ্বীপের নাম কাউলুন, এয়ারপোর্টের নাম কাইতাক, যেখানে নেমেছে ও। প্রণালীর ওপারে হংকং দ্বীপ। ফেরি পার হতে সময় লাগে মিনিট 5। ওয়ানচাইয়ে থাকতো শফিক। সেটা সাগর তীরে হংকংয়ের একটা ছোট শহর। কাউলুনের সাগর তীরে পৌঁছে মানুষের ভিড় দেখে রানার মনে হলো পিঁপড়ের ডিবিতে ঢিল মেরেছে কেউ। শয়ে শয়ে কুলি 2.5-3 মনের বস্তা বয়ে নিয়ে চলেছে। সেই আগের মতোই, যার যেখান দিয়ে খুশি রাস্তা পেরোচ্ছে। ট্রাফিক সিগন্যাল মানার বালাই নেই, কোনো কারণ নেই, তবু গলা চড়িয়ে হইচই করছে সবাই। মেলাতেও একসাথে এত লোক দেখেনি রানা। রাস্তায় মার্কিন মুলুকের তৈরি গাড়ির সংখ্যাই বেশি। পেটমোটা চীনারা বসে আছে ব্যাক সিটে। এরা বোধহয় ব্যবসায়ী। রাস্তার ধারে 5-7 টনি ট্রাকগুলো সার দাঁড়িয়ে আছে। ফুটপাথের দুধারে পাশাপাশি অগুন্তি দোকানপাট। সেগুলোর সামনে ভিড়ও প্রচণ্ড। প্রতিটি দোকানের সামনে এবং মাথায় রংচঙ্গে চীনা হরফের সাইনবোর্ড।
এই অতি ব্যস্ত ফুটপাথের উপর পিঠে দুগ্ধপোষ্য শিশু বেঁধে নিয়ে খেলা করছে কিছু চীনা কিশোরী। তাদের পোশাক ও হাত পা অত্যন্ত নোংরা। রেস্তোরাঁর ভিতর এত ভিড় যে ভিতরে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়েই চীনা নারী পুরুষ দ্রুত হাত চালিয়ে কাঠি দিয়ে খাবার খাচ্ছে। ফুটপাথে ইউরোপীয় লোকজনও দেখা গেল, তবে সংখ্যায় তারা খুব কম। ওদের চেয়ে বরং ভারতীয় শিখরা সংখ্যায় বেশি। দুজন বাঙালিকেও দেখল রানা, হাত ধরাধরি করে গানের সুর ভাচ্ছে। মেয়েদের নিতম্বের দিকে চোখ। ফেরিতে উঠে কয়েকটা সুন্দরী চীনা যুবতীকে দেখল রানা। এদের পোশাক আশাকও বেশ দামি। প্রায় সবারই হাঁটুর উপর উঠে আছে স্কার্ট। হলুদ মাখনের মতো উরুর বেশ অনেকটা দেখা যাচ্ছে। আরও একটা ব্যাপার লক্ষ্য করল রানা, প্রতিটি চীনা যুবতীর সাথে একজন করে ট্যুরিস্ট আছে। সেই একই নিয়মে চলছে দুনিয়াটা। সিগারেট ধরিয়ে ফেরির এক কোণের একটা সিটে বসল রানা। নিকট অতীতে ফিরে গেল ও। নির্দিষ্ট তারিখের কদিন পর ঢাকা ছাড়তে হয়েছে ওকে। সেই ছোকরা অতিথি এর জন্যে দায়ী। কিন্তু ইন্সপেক্টর ফয়েজ আহমেদকে সব কথা জানায়নি ও। ওর ঘরে কেন এসেছিল ছেলেটা, এই প্রশ্নের উত্তরে বলেছে, আমি জানি না। কথাটা বিশ্বাস করেনি ইন্সপেক্টর। কিন্তু ডিউক মিথ্যে কথা বলছে এই অজুহাতে শেষ পর্যন্ত ওর হংকংয়ে আসা ঠেকাতে পারেনি সে। সেই রহস্যময় আতিকুল্লা খানই যে ছেলেটিকে পাঠিয়েছিল সে ব্যাপারে রানার মনে কোনো সন্দেহ নেই। বুড়ো মীর সাহেব বড় উপকার করেছেন, বিশেষ প্রভাব খাটিয়ে ওর জন্যে স্মল আর্মসের একটা বিশেষ লাইসেন্স জোগাড় করে দিয়ে নিজের টাকায় একটা পুলিশ স্পেশালও কিনে দিয়েছেন তিনি ওকে। আগেই অনুমতি নেওয়া ছিল, কাস্টমস কোনো ঝামেলা করেনি। ফেরি থেকে নেমে আরও কয়েকজন ভারতীয় ও বাংলাদেশি বাঙালি চোখে পড়ল, কিন্তু চারদিকে হাজার হাজার চীনা গিজগিজ করছে। এত ভিড়, ধাক্কা না দিয়ে পথ চলা অসম্ভব। ওয়ানচাইয়েরও সেই একই দৃশ্য। কুলিরা বিরাট বিরাট মোট বয়ে নিয়ে যাচ্ছে। একধারে বিভিন্ন তরকারির উঁচু পাহাড়। বিক্রেতারা সবাই মিলে চেঁচামেচি করছে। তবে সবচেয়ে বিরক্তিকর রিকশাওয়ালারা। বিদেশি লোক দেখলেই ছুটে এসে ছেঁকে ধরে। ফেরিঘাটের উল্টো দিকে কয়েকটা দোকান। দুটো দোকানের মাঝখানে হোটেল কসমোপলিটনে ঢোকার দরজা। রিকশাওয়ালাদের ভিড় থেকে নিজেকে মুক্ত করে রাস্তা পেরোল রানা। সরু একটা প্যাসেজ পেরিয়ে সিঁড়ির কটা ধাপ টপকে ঢুকে পড়ল হোটেলের লবিতে। রিসেপশন কাউন্টারে বুড়ো এক চীনা বসে বসে ঝিমুচ্ছে। মাথায় পরিচ্ছন্ন সুতি কাপড়ের তৈরি টুপি। গায়ের শার্টটা বোধ হয় গত বছরের পর আর সাবান পানির স্পর্শ পায়নি। তার উপর কালো কোট চাপিয়েছে। অনেক জায়গায় সুতো উঠে গেছে সেটার। শুধু থুতনিতে কিছু দাঁড়িয়ে আছে, কিন্তু সেগুলো অস্বাভাবিক লম্বা। বাদামি রঙের চোখ দুটো ঢুকে আছে কোটরে। দৃষ্টিতে কোনো প্রাণ নেই। হাতের ব্যাগটা মেঝেতে নামিয়ে রাখল রানা। ইংরেজিতে বলল, একটা রুম চাই। প্লেন থেকে নেমে পোশাক বদল করার সুযোগ হয়নি রানার। চেহারাটাও তেমন পরিচ্ছন্ন নয়। আর যাই হোক, ওকে অন্তত ধনী একজন ট্যুরিস্ট বলে মনে হচ্ছে না। রানা অবশ্য সেটা চাইছেও না। বুড়ো চীনা খুঁটিয়ে দেখল ওকে, কিন্তু তার মুখের চেহারায় কোনো বিস্ময় ফুটে উঠল না। রানার সামনে নিঃশব্দে ময়লা একটা খাতা খুলে ধরল সে। নাম, কোত্থেকে এসেছে ইত্যাদি লিখে দিল রানা। বোর্ড থেকে একটা চাবি নামিয়ে কাউন্টারের উপর রাখল বুড়ো। যান্ত্রিক পুতুলের মতো হাত পাতল একটা। $10, কামরা নম্বর 27। $10 দিয়ে চাবি তুলে নিল রানা। বুড়োর দেখানো পথ ধরে একটা সরু প্যাসেজে চলে এলো ও। একটা দরজা খুলে বেরিয়ে এলো একজন শ্বেতাঙ্গ, পিছনে একটা চীনা কিশোরী। রানাকে দেখে মুখ ভ্যাংচালো লোকটা, কিন্তু উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল মেয়েটার মুখ। প্যাসেজের শেষ মাথায় পৌঁছবার আগে 3 বার ঘাড় ফিরিয়ে দেখল সে রানাকে। প্রতিবার মুচকি একটু হাসল। হোটেলটা কি জাতের বুঝতে অসুবিধে হলো না রানার। 27 নম্বর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো ও। চারকোনা একটা ঘর, 10 ফুট বাই 10 ফুট, বিছানা দুটো, কিন্তু একটা চেয়ার আর একটা টেবিল। দেয়াল আলমিরাও আছে।
একটা কোণে ছোট একটা বেসিন, পাশেই জানালা। জানালার বাইরে পাশের বাড়ির ছাদ দেখা যাচ্ছে। বোধহয় কোনো ধোপার বাড়ি ওটা। ছাদে লম্বা করে দড়ি টাঙানো, তাতে ব্রেসিয়ার থেকে শুরু করে আন্ডারপ্যান্ট পর্যন্ত সব শুকাতে দেয়া হয়েছে। টেবিলের উপর ব্যাগ রেখে বিছানার উপর বসল রানা। মনটা খিচড়ে উঠতে চাইছে। এই রকম নোংরা সস্তা হোটেলে নেহায়েত না ঠেকলে উঠতে চায় না ও। অথচ কর্তব্যের খাতিরে এছাড়া কোনো উপায়ও নেই। এই হোটেলেই শফিক তার চীনা স্ত্রী সুজি কোয়াওকে নিয়েছিল। খানিক বিশ্রাম করে হাত মুখ ধুয়ে নিল রানা। ব্যাগ খুলে নতুন পোশাক বের করে পরল। খুব বোধহয় ভিড় হয় না হোটেলটায়। অনেক দূর থেকে ভেসে আসা মৃদু ট্রাফিকের আওয়াজ ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। রিস্টওয়াচ দেখল ও, 6:45। রিস্টওয়াচের চেইনের তলা থেকে উকি দিচ্ছে সেই বেটে সুদর্শন চীনা গাইডের ভিজিটিং কার্ডের কোণ। কার্ডটা বের করল ও, পড়ল। লোকটার নাম ওয়াম পিং হো। নামের নিচে ফোন নম্বর। মানিব্যাগের ভিতর কার্ডটা রেখে দিল ও। তারপর বেরিয়ে এলো প্যাসেজে। ঠিক পাশের কামরার দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। চোখ পড়তেই বুঝল রানা। ভারী সুন্দর, শরীরের গড়ন। মাথায় একরাশ কালো চুল, বিনুনি করে ফেলে রেখেছে কাঁধের উপর দিয়ে বুকের উপর। ডগাটা নাভির নিচে দোল খাচ্ছে। আপন মনে গুনগুন করছিল মেয়েটা। সেই সাথে মেঝেতে পা ঠুকছিল। রানাকে দেখেই ফিক করে হাসল। সারা শরীরে যৌবনের প্রাচুর্য। পরনের খাটো ব্লাউজ আর ছোট নীল স্কার্ট তা ধরে রাখতে পারেনি। কেন যেন মনে হলো রানার মেয়েটা তার অপেক্ষায় অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এভাবে। হাসির উত্তরে রানাও হাসল একটু। হ্যাঁ মিস্টার। হেসে প্রায় গড়িয়ে পড়ল মেয়েটা। কিন্তু হাসিটায় স্থূল বা কদর্য কিছু নেই, বরং অদ্ভুত এক সারল্যই ফুটে উঠল তার চেহারায়। আমি উমপং পিয়া। তুমি? ডিউক বলে ডাকে সবাই। দরজায় চাবি লাগিয়ে বলল রানা। এখানেই থাকো বুঝি? চোরা চোখে দ্রুত আরেকবার রানার বলিষ্ঠ শরীরের গঠনটা দেখে নিল উমপং পিয়া। হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেন? বিদেশি কেউ তো বড় একটা উঠে না এখানে। কতদিন ধরে আছো তুমি? আঙ্গুলের গিট গুনতে শুরু করলো মেয়েটা। তারপর বলল, 18 মাস। হঠাৎ এ প্রশ্ন কেন? এমনি। সিগারেট ধরালো রানা। তুমি একাই? রানার কথা শেষ হবার আগেই বড় করে মাথা কাত করল উমপং পিয়া। হ্যাঁ, যখন ইচ্ছে ডাকতে পারো আমাকে। বিদেশিদের সঙ্গ আমার খুব ভালো লাগে। একটু হকচকিয়ে গেল রানা। মেয়েটার চেহারা, পোশাক, শুদ্ধ ইংরেজি উচ্চারণ ইত্যাদি দেখে ঘুণাক্ষরেও সন্দেহ হয়নি ওর যে একটা কলগার্লের সাথে কথা বলছে ও। ওর মনের কথা মেয়েটাও যেন বুঝতে পারল। ম্লান একটু হাসল সে, কিন্তু কিছুই আর বলল না। ঠিক আছে, মনে থাকবে। প্যাসেজ ধরে এগুলো রানা। বাইরে যাচ্ছ বুঝি? পিছু নিল মেয়েটা। দুজনে একসাথে বেরুলে হতো না? আমার ঘরে একটু বসে তারপর? না, তাড়াতাড়ি বলল রানা। এখন নয়। তবে রাতে? মেয়েটাকে ভদ্র ভেবেছিল বলে নিজেকে চড়াতে ইচ্ছে করল রানার। থামল না ও, বলল, দেখা যাবে। পিছন থেকে রানার হাত টেনে ধরল ওমপং পিয়া। দাঁড়াও, দেখা যাবে কথার মানেটা কি? হয় বলো আসবো, না হয় বলো আসবো না। ঝুলিয়ে রাখতে চাও কেন? আসবো না বলে হাতটা ছাড়িয়ে নিয়ে হন হন করে প্যাসেজ ধরে লবিতে চলে এলো রানা। বুড়ো রিসেপশনিস্ট চোখ বুজে ঝিমাচ্ছে। সিঁড়ির ধাপ কটা বেয়ে নিচে নেমে এলো ও। সেখান থেকে প্যাসেজ ধরে রাস্তায়। রিক্সাওয়ালারা ছেঁকে ধরার আগেই লাফ দিয়ে সামনেরটায় উঠে বসলো ও। বলল, পুলিশ হেডকোয়ার্টার। 3 মিনিট পর বিরাট একটা ফটকের ভিতর ঢুকল রিক্সা। ভাড়া চুকিয়ে দিয়ে একজন সেন্ট্রির সাহায্য নিল রানা। সে ওকে একজন সার্জেন্টের কাছে নিয়ে গেল। সার্জেন্ট লোকটা ব্রিটিশ, কাজেই কী কাজে এসেছে বুঝিয়ে বলতে কোনো অসুবিধে হলো না রানার। সার্জেন্ট ওকে একটা ছোট কিন্তু সুন্দরভাবে সাজানো কামরায় নিয়ে এলো। চিফ ইন্সপেক্টর স্কটল্যান্ডের লোক। বয়সে বুড়ো হলেও শরীরটা এখনও মজবুত আছে। চুল, দাড়ি,
চওড়া মিলিটারি গোঁফ, সব ধবধবে সাদা। চেহারায় কোনো ভাবের প্রকাশ ঘটল না, কিন্তু একটা চেয়ার দেখিয়ে বসতে ইঙ্গিত করল রানাকে। নিজের পরিচয় দিল রানা। হংকংয়ে আসার উদ্দেশ্য কী তাও বলল। সব শুনে বেশ একটু আশ্চর্য হলো চিফ অফিসার। নিজের পরিচয় দিল রানাকে। নাম স্টুয়ার্ট জেসন। মীর শফিকুর রহমান? চেয়ারে হেলান দিয়ে টোবাক্কো পাইপটা তুলে নিল জেসন। তাতে তামাক ভরতে ভরতে বলল, লোকটা আপনার কে হয় বলুন তো? দিন কয়েক আগে ঢাকা থেকে ওর সম্পর্কে খোঁজ খবর চাওয়া হয়েছিল। সেটার উত্তর তো আমি নিজেই দিয়েছি। তারপর আপনি হংকংয়ে ছুটে এলেন। ব্যাপারটা কি বলুন তো? আমি ওর বাবার প্রতিনিধিত্ব করছি, বলল রানা। তিনি ছেলের মৃত্যু এবং আনুষঙ্গিক কিছু ব্যাপারে নিশ্চিত ধারণা পেতে চান। ছেলের বউটা খুন হওয়ায় তিনি খুব আঘাত পেয়েছেন এবং তার ধারণা এই খুনের কিনারা করতে হলে হংকংয়ে তদন্ত চালাতে হবে। দুর্ঘটনা সম্পর্কে আমাকে কিছু বলতে পারেন? ভিজে রাস্তা, 80 মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিল, কাঁধ ঝাঁকালো চিফ ইন্সপেক্টর। আমরা যখন দেখতে পেলাম আর কিছু করার ছিল না। লাশটা গেঁথে গিয়েছিল গাড়ির ভিতর, আগুনও ধরে গিয়েছিল গাড়িতে। আর কেউ ছিল না গাড়িতে? ভুরু কুচকে রানার দিকে তাকালো জেসন। বোধহয় ছিল না, তবে জোর করে কিছু বলা মুশকিল। কাউলুন থেকে 5 মাইল দূরে নিউ টেরিটরিতে দুর্ঘটনা ঘটে। তার মানে ঠিক কোথায় যাচ্ছিল বলা কঠিন। ওই রাস্তা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। লাশ শনাক্ত করেছিল কে? চোখ নামিয়ে খোলা একটা ফাইলের দিকে তাকালো জেসন। কাজের লোক সে, সেটাই বোধহয় চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইল রানাকে। ওর ওয়াইফ। শফিক এখানে কি করতো বলতে পারেন? স্থানীয় লোকদের নিয়েই হিমশিম খেয়ে যাই আমরা। বিদেশিদের উপর নজর রাখার সময় কোথায়? চাকরি বাকরি করতে যারা আসে তাদের মধ্যে কেউ যদি খুব বেশি বাড়াবাড়ি না করে, আমরা তার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না। ওর স্ত্রীর ব্যাপারে কিছু জানাতে পারেন? পাইপটা মুখ থেকে নামিয়ে রানার দিকে তাকালো জেসন। কলগাল ছিল। রিফিউজি সব মেয়েই তো এই পথে নেমে পড়ে। ওদের সম্পর্কেও আমরা বড় একটা খোঁজ খবর রাখি না। উঠে দাঁড়ালো রানা। বেশ আরামে আছেন আপনারা। কোনো ব্যাপারেই দেখছি কোনো খবর রাখতে হয় না। আহা, আপনি রাগ করছেন কেন? রানা ঘুরে দাঁড়িয়ে চলে যাচ্ছে দেখে ব্যস্ত হয়ে উঠল চিফ ইন্সপেক্টর। শুনুন মিস্টার ডিউক, প্লিজ। কিন্তু রানা পিছন ফিরে তাকালো না একবারও। বাইরে বেরিয়ে এসে কুইন্স রোডে প্রচণ্ড ভিড় দেখল রানা। নিরিবিলি কোথাও বসা দরকার। কিভাবে কাজ শুরু করবে ভেবে চিনতে পথ বের করতে হবে একটা। একবার মনে হলো কাজীর অফিসে গেলে হয়তো কিছু জানা যাবে, কিন্তু এই সন্ধ্যায় কি আর সেটা খোলা আছে? ওয়ানচাইয়ের সাগর সৈকতটা বিশাল। গোটা এলাকা জুড়ে রংচঙে নিয়ন সাইন আর হাজার হাজার দোকানপাট। একধারে কয়েকটা বার অ্যান্ড রেস্তোরাঁ দেখে গলাটা শুকনো শুকনো লাগলো রানার। বাইরে থেকে প্রায় ফাঁকা দেখে ঢুকে পড়ল একটার ভিতর। ক্যাসেটে মৃদু মিউজিক বাজছে। এক কোণের একটা টেবিল দখল করে বসল ও। কামরার আরেক প্রান্তে 4 জন মার্কিন খালাসি, 2 জন শিখ আর 6-7 জন চীনা হাসাহাসি করছে। রানার টেবিলের কাছাকাছি বসেছে 2 জন নাদুস নুদুস মাঝবয়সী চীনা। নিচু গলায় সম্ভবত ব্যবসা সংক্রান্ত আলাপ করছে তারা। কামরার একেবারে পিছন দিকে ছোট একটা জটলা তৈরি করে দাঁড়িয়ে আছে কয়েকটা চীনা মেয়ে। নাকি সুরে কথা বলছে সবাই। কেউ কেউ বিনা নোটিশে তীক্ষ্ণ গলায় হেসে উঠছে। ওয়েটারকে ডেকে স্কচ আর কোক দিতে বলল রানা। প্রায় সাথে সাথে টেবিল সাজিয়ে দিয়ে গেল লোকটা। সে চলে যেতেই আরেকজন টেবিলের সামনে এসে দাঁড়ালো। মুখ তুলে তাকালো রানা। দেখল মাঝবয়সী এক চীনা মহিলা। এককালে খুব সুন্দরী ছিল। হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। পরনে সবুজ রঙের স্কার্ট। চেহারায় বুদ্ধিমত্তা ও আভিজাত্যের ছাপ। গুড ইভিনিং। মুক্তুর মতো সাদা দাঁত দেখা গেল মহিলার। কিছু একটা বলা দরকার, তাই বলল রানা। গুড ইভিনিং। আপনি? বসতে পারি? রানার প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে অনুমতি চাইল মহিলা।
কিন্তু রানার অনুমতির জন্য অপেক্ষা না করে সামনের চেয়ারটায় বসে পড়ল। একটু কৌতুক বোধ করল রানা। বলুন, আপনার জন্য কি আনাবো? ইঙ্গিতে ওয়েটারকে ডাকল ও, কিন্তু ওয়েটার একটা হাত তুলে ক্ষান্ত হবার পাল্টা ইঙ্গিত করল ওকে। মহিলার জন্যে কী আনতে হবে তা সম্ভবত জানা আছে তার। রানার অনুমানটাই ঠিক। কয়েক সেকেন্ডের মধ্যে 1 গ্লাস দুধ দিয়ে গেল ওয়েটার। শুধু দুধ? আর কিছু? না, ধন্যবাদ, বলল মহিলা। আমি দুধ ছাড়া আর কিছু খাই না। আপনি কি হিলটনে উঠেছেন? না। এর চেয়ে সংক্ষিপ্ত উত্তর আর কি দেবে ভেবে পেল না রানা। আমাকে ম্যাডাম বলে ডাকলেই চলবে, দুধের গ্লাসে চুমুক দিয়ে বলল মহিলা। আমি ট্যুরিস্টদের, বিশেষ করে এশীয় ট্যুরিস্টদের উপকারী বন্ধু। ওদের বান্ধবী দরকার হলে বা স্রেফ সঙ্গ পাবার জন্যে কোনো মেয়েকে দরকার হলে আমাকে ধরে। আমিও ওদেরকে সানন্দে সাহায্য করি। আপনার যদি তেমন কিছু দরকার হয় আমাকে বলবেন, সব ব্যবস্থা করে দেব আমি। এদিকে সব মেয়ে আমার কথা শুনে। স্কচের গ্লাসে চুমুক দিল রানা। একটা সিগারেট ধরালো। এক মুখ ধোয়া ছেড়ে বলল, ঠিক আছে। পর মুহূর্তে অন্য খাতে বইতে শুরু করলো রানার চিন্তা। হোটেল কসমোপলিটান এখান থেকে মাত্র কয়েকশো গজ দূরে। এই মেয়ে লোকটাকে দেখে মনে হচ্ছে এই এলাকার কলগার্লদের নিয়ন্ত্রণ করে সে। সুজি কোয়াওকে যদি চেনে, আশ্চর্য হবার কিছু নেই তাতে। আচ্ছা, জানতে চাইল রানা, একটা মেয়ের খোঁজ দিতে পারো? আমার বন্ধু দেশে ফিরে খুব নাম করেছিল মেয়েটার। বলেছিল যদি কখনো হংকং যাও তো এই মেয়েটার সন্ধান করো। তার সান্নিধ্য নাকি ভুলবার নয়। মেয়েটার নাম সুজি কোয়াও। চেনো তাকে? প্রশ্নটা করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো বলেই ম্যাডামের মুখে বিস্ময়ের ক্ষীণ ছাপটা দেখতে পেল রানা। কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল ম্যাডাম। মুখ টিপে সুন্দর করে হাসল। চিনব না মানে? আমার হাতে যত মেয়ে আছে তাদের মধ্যে সুজি কোয়াই তো সবচেয়ে সুন্দরী। হ্যাঁ, তার সঙ্গ নিশ্চয়ই আপনার ভালো লাগবে। টেলিফোন করে ডাকবো নাকি? চেহারা থেকে বিস্ময়ের ভাবটা এবার গোপন করার পালা রানার। খুব যেন খুশি হয়েছে এই রকম একটা ভাব দেখিয়ে বলল, ডাকো। দুধের গ্লাসে শেষ চুমুক দিয়ে ম্যাডাম বলল, যাকে বলে বাজারের মেয়ে। সুজি কোয়াও কিন্তু ঠিক তা নয়। মা বাবার সাথে থাকে ও। কসমেটিক্স আর সিনেমা থিয়েটারের জন্যে কিছু পয়সা দরকার, তাই এ পথে নেমেছে। তার মানে আপনি ওর বাড়িতে যেতে পারবেন না। কোনো হোটেলে নিয়ে যেতে হবে ওকে। হোটেলের ভাড়া যা হয় দেবেন, আর ওকে দিতে হবে $30। আর আমাকে মাত্র $3 দিলেই চলবে। দেব, বলল রানা। কিন্তু এই মেয়েটি যে সুজি কোয়াও, বুঝবো কীভাবে? সে কি? একাধারে আহত ও বিস্মিত দেখালো ম্যাডামকে। আমি আপনার সাথে চিটিংবাজ করতে যাব কেন? মেয়েটা সুজি কোয়াও ছাড়া অন্য কেউ হতে যাবে কেন? কিছু মনে করো না, আমি রসিকতা করছিলাম। টেবিল ছেড়ে উঠে গেল ম্যাডাম। কাউন্টারের সামনে দাঁড়িয়ে ফোন করলো কোথাও। রানা দেখল মার্কিন খালাসিরা ঘিরে ধরেছে ম্যাডামকে। একজন তার কাঁধে হাত রেখে মাথা দুলিয়ে গানও জুড়ে দিয়েছে। রানার দিকে ফিরে এক ফাঁকে একটা চোখ টিপল লোকটা, যেন বলতে চায়, আমরা সবাই একই পথের পথিক। উত্তরে মুচকি একটু হাসল রানাও। ফোন করা শেষ হলে খালাসিদের সাথে কথা বলল ম্যাডাম। বোঝা গেল ওদের সাথেও একটা ব্যবসা হলো তার। আরেকটা ফোন করলো সে। তারপর ফিরে এলো রানার টেবিলে। বলল, সুজিকে বাড়িতেই পাওয়া গেল, এক্ষুনি আসছে ও। একটা সিগারেট ধরালো ম্যাডাম। আবার উঠে দাঁড়ালো। বলল, সোজা আপনার টেবিলে আসবে ও। আমাকে আর আপনার দরকার হবে না। চলে গেল সে। মার্কিন খালাসিদের টেবিলে গিয়ে বসল। ঠিক 10 মিনিট পর রেস্তোরাঁয় একটা চীনা মেয়ে ঢুকল। চীনা মেয়েরা সাধারণত বেঁটে হয়, কিন্তু এই মেয়েটা বেশ লম্বা, স্বাস্থ্যটা চমৎকার। পরনে স্কার্ট আর ব্লাউজ, দুটোই কালো ডোরা কাটা। ফোনে আগেই টেবিলের নম্বর জেনে নিয়েছে। সোজা রানার দিকে এগিয়ে এলো সে। মুখে মিষ্টি হাসি টেনে রানার সামনের চেয়ারের পিঠে হাত রেখে দাঁড়ালো। হ্যাঁ মিস্টার, আমি সুজি কোয়াও। ইংরেজি উচ্চারণটা বেশ ভালোই।
তুমি? ডিউক, বলল রানা। সুজি কোয়াও? তারপর? অপ্রতিভ দেখালো মেয়েটাকে। দ্রুত টেবিল থেকে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে খুলল সেটা। সিগারেট ধরালো। তারপর এক মুখ ধোয়ার আড়ালে মুখ লুকিয়ে বলল, তারপর মানে? সুজি কোয়া ওয়াং চিনো? বাহ! চোখ দুটো বড় বড় হয়ে উঠল মেয়েটার। তুমি জানলে কিভাবে? আমার এক বন্ধু গত বছর এখানে এসেছিল। মেয়েটি মিথ্যে কথা বলছে, কিন্তু এখনই সেটা প্রমাণ করতে চাইছে না রানা। সে তোমার খুব প্রশংসা করেছে আমার কাছে। হাত ব্যাগ খুলে ছোট্ট একটা আয়না বের করে ঠোঁটে লিপস্টিক ঠিক আছে কিনা দেখে নিল মেয়েটা। তারপর বলল, বেশি রাত করে ফিরলে বাবা বকাঝকা করবেন। চলো, আমরা কোনো ভালো হোটেলে গিয়ে উঠি। আয়নাটা ব্যাগে ভরে রেখে রানার চোখে সরাসরি তাকালো। বলল, তার আগে বলো, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? হয়েছে। রানাকে কথাটা শেষ করতে দিল না মেয়েটা। তার আগে ওর সামনে একটা হাত পাতল। ম্যাডামের পাওনাটা $3। মানিব্যাগ বের করার জন্যে পকেটে শুধু হাত ভরেছে রানা। দমকা বাতাসের মতো কাছে চলে এলো ম্যাডাম। রানার হাত থেকে $3 নিয়েই হাত ব্যাগে ভরে ফেলল। বলল, সুজি আপনাকে খুশি করবে। আবার যখন দরকার হবে এখানেই খোঁজ করবেন আমার। হন হন করে চলে গেল সে আবার। রানার হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো মেয়েটা। রিকশায় ওঠার আগে সামান্য একটু মন কষাকষি হলো ওদের মধ্যে। ভালো কোনো হোটেলে উঠতে চায় মেয়েটা, কিন্তু রানার নিজের কথায় অটল থাকলো। রিকশাওয়ালা সোজা হোটেল কসমোপলিটানে নিয়ে এলো ওদেরকে। হোটেলে ঢুকলো ওরা হাত ধরাধরি করে। কাউন্টারে সেই আগের মতো চোখ বুজে ঝিমুচ্ছে বুড়ো লোকটা। পায়ের আওয়াজ শুনে একটা চোখ খুলল সে। রানার সাথে মেয়েটাকে দেখে একটা ভুরু উঠে গেল কপালের মাঝখানে। তারপর চোখটা বন্ধ করল। লবি থেকে প্যাসেজে চলে এলো ওরা। রানা দেখল পাশের ঘরের দরজার গায়ে হেলান দিয়ে নখে নেল পালিশ লাগাচ্ছে উম্পং পিয়া। চোখাচোখি হতে অবজ্ঞার হাসি ফুটল তার ঠোঁটে, কিন্তু মিষ্টি চেহারায় হাসিটা ঠিক মানালো না। তালা খুলে নিজের কামরায় ঢুকলো রানা। মেয়েটা ভিতরে ঢুকতে কবাট বন্ধ করে খিল লাগিয়ে দিল। ছোট্ট একটা লাফ দিয়ে বিছানার ওপর পড়ল মেয়েটা। পা দুটো আকাশের দিকে তুলল। স্কার্টটা সরে গিয়ে উন্মুক্ত হয়ে পড়ল হলুদ রঙের উরু। পা নামিয়ে মেঝেতে দাঁড়ালো সে। ব্লাউজের চেন ধরে টান দিল। ভিতরে দেখা গেল সাদা ব্রেসিয়ার। আমাকে যদি $30 বদলে $50 দাও, 10 জন মেয়ে যে আনন্দ দিতে পারে না, আমি একাই তোমাকে তার চেয়ে বেশি আনন্দ দেব। রাজি? পকেট থেকে মানিব্যাগ বের করলো রানা। এক এক করে পোশাক খুলতে শুরু করলো মেয়েটা। রানা $50 দিতে রাজি হয়েছে ধরে নিয়ে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে তার। আরও বেশি চাইলে তাও পাওয়া যেত ভেবে। মানিব্যাগ খুলে ভিতর থেকে সুজি কোয়াওয়ের ফটোটা বের করে মেয়েটার সামনে ধরল রানা। সুজি কোয়াওয়ের ফটো এটা। ঝট করে রানার দিকে তাকালো মেয়েটা। ফ্যাকাশে হয়ে গেছে মুখের চেহারা। কথা বলল না। ধীরে সুস্থে এক এক করে পরে নিল আবার পোশাকগুলো। তারপর বলল, তোমার কাছে ওর ছবি আছে, তা আমি জানবো কিভাবে? ম্যাডাম তো বলল ওকে তুমি কখনো দেখোনি, চিনো না। ফটোর এই মেয়েটাকে চেনো তুমি? না, কিন্তু আমি কি ওর চেয়ে সুন্দরী নই? অভিমানের সুরে বলল মেয়েটা। আমি কি তোমাকে আনন্দ দিতে পারি না? রানা বোঝাবার ভঙ্গিতে কিছু বলতে যাচ্ছে দেখে দ্রুত বাধা দিল সে। বলল, আমাকে নিশ্চয়ই খালি হাতে ফিরে যেতে হবে না। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।